তোমাদের যে লাস্ট ক্লাস সেই লাস্ট ক্লাসটা আবার একটু মনে করিয়ে দেই। সেটা ছিল হচ্ছে অফ ইকুয়েশন অ্যান্ড ক্যালকুলেশন অফ কেপি অ্যান্ড কেসি। এটা হইছে না? ইকুয়েশন অ্যান্ড ক্যালকুলেশন অফ কেপি কেসি হইছে তোমাদের সাথে লাস্ট দিন। ইকুয়েশন অ্যান্ড ক্যালকুলেশন অফ কেপি কেসি। অ্যান্ড ইকুয়েশন ক্যালকুলেশনের যে পসিবিলিটি গুলা, অর্থাৎ কেপি ক্যালকুলেশন, কেসি ক্যালকুলেশন, কেপি চাইলে কেসি ক্যালকুলেশন, মানে কেসি করার পরে কেপি ক্যালকুলেশন, তারপরে হচ্ছে তোমার হলো তারপরে যে তোমার আলফার ভ্যালু ক্যালকুলেশন, যেটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তো যে ভেরিয়েশন গুলো, সেই ভেরিয়েশনটা মোরলেস তোমাদের সাথে শেয়ার করা হয়েছে আর কি। ওইটা মোরলেস তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। তো আজকে আরেকটা ম্যাথ করবো ফার্স্টে, তারপর লাস্টের দিকে প্রিন্সিপালে যাবো। ওকে, সেটা হচ্ছে এরকম, মানে অনেকদিন আসে না, মানে ঢাকা বোর্ড 2016 আসছিল। ঢাকা বোর্ড 2016 যে অঙ্কটা আসছে সেটা একটু করিয়ে দিচ্ছি। ঢাকা বোর্ড 2016 আসছে ম্যাথ, তারপরে 17 আসছে ইকুয়েশন, 18 আসছে আবার ম্যাথ, 19 আসছে ইকুয়েশন। মানে কেমন যেন এটা হয়ে যাচ্ছে আর কি, হয়ে যাচ্ছে এরকম। তো দেখো, তো এখন একটা ম্যাথ করি। লাস্ট বার ইকুয়েশন আসছে, আরেকটা ম্যাথ করি। এটা 16 আসছে, অনেকদিন হয়ে গেছে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, আমি বেশ একটা জিনিস ফলো করে দেখতেছি। সেটা হচ্ছে যে ধরো লেকচারের সলিউশন বলো আর পাঞ্জেরির সলিউশন বলো, আমি কিন্তু ফলো করে দেখলাম যে ওদের সলিউশনে যেমন একদিকে ডিফার করে, আরেকদিকে হইতেছে যে তুমি ঠিক কাজটা ঠিক মনে করবা, সেটাও কিন্তু অনেক সময় বুঝতে কষ্ট হয়। অনেক সময় তোমার হচ্ছে গিয়া লেকচারটাই ঠিক আছে, পাঞ্জেরিটাই ভুল আছে, আবার অনেক সময় পাঞ্জেরিটাই ঠিক আছে, লেকচারটাই ভুল আছে। এরকম বেশ কিছু রিস্ক আছে। আমি অনেক সময় স্টুডেন্ট আমাকে যখন, যেমন কালকে একটা স্টুডেন্ট আমাকে কালকে না পরশু ইলেকট্রোকেমিস্ট্রি থেকে একটা সিকিউ সলভ পাঠাইছে আমার কাছে। পাঠানোর পরে তো বললো যে স্যার এটা ঠিক আছে কিনা। এন্ড ওটা বুঝাই গেছে যে লেকচার গাইড বা কোনো একটা গাইডের ছবি তুলে পাঠাইছে, যে একদম মানে ভুল মানে কি, এত ভয়ঙ্কর রকম ভাবে ভুল করছে, মানে পুরো জিনিসটাকে উল্টায় ফেলছে। অ্যানোডকে ক্যাথোড বানিয়ে ফেলছে, ক্যাথোডকে অ্যানোড বানিয়ে ফেলছে। এগুলো খুব রিস্কি না? তো দ্যাট, ওগুলো তোমাদের কাছে যদি কখনো কখনো ডাউট মনে করো যে কেমন যেন মনে হচ্ছে, যে এটা মনে হচ্ছে ঠিক না, কোন রকম বিন্দু মাত্র কোনো জায়গায় যদি কনফিউশন কাজ করে, এভাবে আমার জিজ্ঞাসা করে ফেলবা যে স্যার দেখেন তো এটা ঠিক আছে কিনা, বা এটা কি ঠিক মতো করা আছে কিনা, একটু ডাউট হইলে, ঠিক আছে? অথবা এক জায়গায় একরকম আরেক জায়গায় আরেক রকম দেখলে পরে বলবা, ভেরিফাই করে নিবা যে কোনটা ঠিক আছে। তো আসো একটা ম্যাথ। at 27 degree Celsius temperature and 50 atm pressure, one mole nitrogen and 3 mole hydrogen gas are mixed. Calculate Kp of the reaction. এটা মানে ঢাকা বোর্ডে যেভাবে আসছে সেটাই দিলাম আর কি। ঢাকা বোর্ডে 2016 এর আসাটা এটা। তো এটা একটু সলভ করে দিচ্ছি। তার মানে 50 অ্যাটমসফিয়ারিক প্রেসারে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন মিক্স করে পরে বলা হচ্ছে যে কেপি কত। ও, একটা ইনফরমেশন মিস হয়ে গেছে। আচ্ছা, আমি এটা ব্র্যাকেট দিয়ে দিই। বলা থাকবে যে at equilibrium state 60% ammonia is produced। এই কথাটা লেখা ছিল 16% বা 17% মনে হয় ছিল, 17 বা 16% যতটুকু মনে পড়ে এর মধ্যেই ছিল। তাহলে এই এরপরে তোমাকে কেপি ক্যালকুলেট করতে হবে, তোমাদেরকে কেপি ক্যালকুলেট করতে হবে। তো আসো কিভাবে করবো এটা। ফার্স্টে তোমরা রিঅ্যাকশনটা করবা। 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন মিলে 2 মোল অ্যামোনিয়া প্রোডিউস করে। আচ্ছা, এই ক্ষেত্রে তোমাদেরকে একটু বলি,
তোমরা ভেবো না যে ওরা 1 মোল 3 মোল বলছে বলে আমি এটা লিখছি, তা না কিন্তু। ওরা যদি নাও বলতো 1 মোল 3 মোল, তাও আমি এটা লিখতাম। ওরা যদি এখানে অন্য কোনো মোল লিখতো, তাও আমি এটাই লিখতাম। আবার বুঝে নাও। অর্থাৎ ওরা 1 মোল 3 মোল না বললেও আমি কিন্তু 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন থেকে 2 মোল অ্যামোনিয়াই করতাম। ওরা যদি মোল নাও বলতো, তাও আমি এটা লিখতাম। ওরা 1 মোল 3 মোল বলছে, তাও লিখছি। আর ওরা যদি 1 মোল 3 মোল না বলে অন্য কোনো মোলও বলতো, তাও আমি এইটাই লিখতাম। তাহলে বুঝো কিন্তু, অর্থাৎ রিঅ্যাকশন তো যেটা তোমার সেটাই লিখতে হবে। ফার্স্ট কাজ। সেকেন্ড হলো t equal to 0। t equal to 0 বলতে আমরা ইনিশিয়াল স্টেট মিন করব। অঙ্ক করার ক্ষেত্রে এটা করা যায়। ম্যাথ করার ক্ষেত্রে এটা করাই যায়। t equal to 0 মানে ইনিশিয়াল। ইনিশিয়াল এটা হচ্ছে 1, তারাও বলছে 1, আমরাও আমাদেরটা 1। ওরা বলছে 3, তাদেরটাও 3। বাস 1 and 3 হচ্ছে ইনিশিয়াল। 1 and 3 হচ্ছে ইনিশিয়াল মোল নাম্বার। আর ইনিশিয়ালি প্রোডাক্ট যাই থাকুক 0। ইনিশিয়ালি প্রোডাক্ট যাই থাকবে তাই 0। আচ্ছা, এবার হচ্ছে t equal to ইকুইলিব্রিয়াম, অর্থাৎ ইকুইলিব্রিয়াম স্টেট। এবার এটা হচ্ছে 1 মাইনাস আলফা। এটা কি তাহলে? এটা মনে রাখবা 3 মাইনাস 3 আলফা। এটা হচ্ছে 3 মাইনাস 3 আলফা। আর এটা হচ্ছে দেয়া 2 আলফা। তাহলে যেভাবে বসাও 1 মাইনাস আলফা, 1 আছে বলে 1 মাইনাস আলফা, 3 আছে 3 মাইনাস 3 আলফা, আর হচ্ছে 2 আলফা। ওকে, এবার আলফার ভ্যালু বসাতে হবে। আলফার ভ্যালু বসাতে হবে। কন্ডিশন হচ্ছে যে এই 2 আলফাই হলো গিয়া 16%। 2 আলফাই হলো 16%। এই যে এই 2 আলফাই 16% অ্যামোনিয়া। এই যে বলে দিছে না 16% অ্যামোনিয়া। তাহলে 16% অ্যামোনিয়া মানে তো 2 আলফার ভ্যালুই। 16% অ্যামোনিয়াটাই 2 আলফার ভ্যালু। তাহলে 2 আলফা হলো 16%। তাহলে 2 আলফা 16% হলে আলফা ইকুয়াল টু 8%। আর আলফা 8% মানে 0.08। 0.08। এখানেই তোমরা দেখবা লেকচার আর পাঞ্জেরিতে ডিফারেন্স আছে। লেকচারের সলিউশন এটা হলো এখন যেটা করতেছি আমার মতো করে, এটা পাঞ্জেরিতে করা আছে। বাট লেকচারে দেখবা যে 16% এ আলফা ধরে করা আছে। এটা নিয়ে একটা ঝামেলা আছে, কিন্তু আমি অনেক চেক করে দেখছি যে না, 2 আলফা ধরাটাই ঠিক। তাই 2 আলফা থেকে আলফা, আলফা হলো 0.08। আলফা হচ্ছে 0.08। এবার 1 মাইনাস, এখানে নিচে নিচে বসাই দিবা 1 মাইনাস 0.08, তার মানে 0.9, 0.08, 0.92, 0.92। আর এটা 3 মাইনাস 3 ইনটু 0.08, এটা পাবো 2.76। এটা 2 ইনটু 0.08, এটা পাবো 0.16, 0.16। তাহলে এই হচ্ছে গিয়ে তাদের মোল নাম্বার। তাহলে ইনিশিয়াল স্টেট, ইকুইলিব্রিয়াম স্টেটে মোল নাম্বার আলফা ভ্যালু বসিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা হ্যাঁ। তাহলে তোমার হচ্ছে টোটাল মোল নাম্বার কত? তাহলে টোটাল মোল নাম্বার ইজ ইকুয়াল টু, টোটাল মোল নাম্বার হলো 0.92 প্লাস 2.76 প্লাস 0.16। এটা 3.84 আসবার কথা। 3.84। তাহলে টোটাল মোল নাম্বার হচ্ছে 3.84। আর টোটাল প্রেসার ইজ ইকুয়াল টু 50 অ্যাটমোস্ফিয়ার দেওয়া আছে। টোটাল প্রেসার বলা আছে 50 অ্যাটমোস্ফিয়ার। তাহলে টোটাল প্রেসার হলো 50 অ্যাটমোস্ফিয়ার। এরপরে কি করতে হয়? পার্শিয়াল প্রেসার। পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন ইজ ইকুয়াল, অর্থাৎ নাইট্রোজেনের পার্শিয়াল প্রেসার। নাইট্রোজেনের পার্শিয়াল প্রেসার মানে কি? নাইট্রোজেনের মোল নাম্বার 0.92 বাই টোটাল মোল নাম্বার 3.84 ইনটু টোটাল প্রেসার ইনটু 50। কত আসছে? 0.92 ইনটু হচ্ছে 50 ডিভাইড হলো 3.84, হচ্ছে 11.97। 11.97 বলতে 98 লেখা যায়। 11.98 অ্যাটমোস্ফিয়ার। এটা হলো গিয়া পার্শিয়াল প্রেসার কার? নাইট্রোজেনের। এবার পার্শিয়াল প্রেসার কার? পরেরটা হাইড্রোজেন। ইকুয়াল টু
ইকুয়াল হাইড্রোজেনের মোল নাম্বার 2.76 বাই টোটাল মোল নাম্বার ইনটু টোটাল প্রেসার। 2.76 into 50 by 3.84 equal 35.93 94 লেখা যায় 35.94 বলা যায় এত অ্যাটমসফিয়ার। আর কি আছে অ্যামোনিয়া প্রোডাক্ট পার্শিয়াল প্রেসার অ্যামোনিয়া ইকুয়াল টু অ্যামোনিয়ার মোল নাম্বার হলো 0.16 টোটাল হলো 3.84 আর টোটাল প্রেসার হচ্ছে 50 0.16 into 50 by 3.84 equal 2.08 atm। তাহলে কি হলো এই তো সিকোয়েন্সটা সব সময়কার জন্য ইনিশিয়াল মোল নাম্বার ইকুইলিব্রিয়াম মোল নাম্বার দেন টোটাল মোল নাম্বার টোটাল প্রেসার এরপর পার্শিয়াল প্রেসার রিঅ্যাক্টেড প্রোডাক্ট পার্শিয়াল প্রেসার রিঅ্যাকশন প্রোডাক্ট। তাহলে আমরা একটু মনে রাখি কাটটা কত কারণ মুছে ফেলবো তো আমি একটু মনে না রাখলে বুঝবো না। নাইট্রোজেন পাইছিলাম হচ্ছে গিয়া তোমার 11.98 হাইড্রোজেনেরটা পাইলাম হলো 35.94 আর অ্যামোনিয়ারটা পাইলাম হলো 2.08। ঠিক আছে একটু সাইড নোট রাখে নিলাম। আচ্ছা নাও কেপি মানে কি এই যে কেপি পার্শিয়াল প্রেসার অ্যামোনিয়া প্রোডাক্ট অ্যামোনিয়া তার 2 মোল 2 পাওয়ারে পার্শিয়াল প্রেসার নাইট্রোজেন ইনটু পার্শিয়াল প্রেসার হাইড্রোজেন হাইড্রোজেন 3 মোল 3 পাওয়ারে। এইবার অ্যামোনিয়াটা কত পাইছিলাম জানো 2.08 তার হয়ে যাবে স্কয়ার নাইট্রোজেনেরটা হচ্ছে 11.98 কিন্তু হাইড্রোজেনেরটা হচ্ছে 35.94 তার আবার হোল কিউব। এই যে ভ্যালু বসিয়ে দিছি স্কয়ার ডিভাইড হচ্ছে 11.98 এ 35.94 7.77 10 inverse 6 7.77 10 inverse 6 7.77 10 inverse 6 7.77 10 inverse 6 এই হচ্ছে গিয়ে তোমার কেপি। তবে মনে রাখবা এটা ইউনিটটা হচ্ছে এটিএম ইনভার্স 2 এটা ইউনিট হবে অ্যাটমসফিয়ার ইনভার্স 2 এটা ইউনিট হবে অ্যাটমসফিয়ার ইনভার্স 2 কেন অ্যাটমসফিয়ার ইনভার্স 2 হিসাবটা এরকম এরকম মনে করো প্রত্যেকটা হলো একটা অ্যাটমসফিয়ার করে সব অ্যাটমসফিয়ারের স্কয়ার অ্যাটমসফিয়ার আর অ্যাটমসফিয়ারের কিউব তার নিচে কি থাকে উপরে স্কয়ার আর নিচে হলো কি পাওয়ার উপরে পাওয়ার কত 2 নিচে পাওয়ার কত 1 আর 3 তে 4 তাহলে কাটাকাটি দিলে কি থাকবে পাওয়ার 2 তো 2 তো নিচে এইজন্য ইনভার্স তো অ্যাটমসফিয়ার ইনভার্স 2 অ্যাটমসফিয়ার ইনভার্স 2 তো দ্যাটস অল। এই হচ্ছে তোমার কেপি ক্যালকুলেশন তো 2016 এ যেহেতু এসেছিল তাই এখন এটা অনেক ইম্পর্টেন্ট রিপিটেশন হিসেবে এটা আসতে পারে সেই কারণে বলে দিলাম বি কেয়ারফুল এই সিম্পল ক্যালকুলেশনটা ভুল করো না এন্ড দিস ম্যাথ ইজ ডান। তাহলে প্রিভিয়াস ডেটে যে ম্যাথ করলাম ওইটা বেশি আসে করিয়ে দিছি সেটা বেশি আসে তো তার বাইরে পসিবিলিটি হচ্ছে এটা। ওকে ফাইন তাহলে কি বলা হয় এটা তো হলো তার মানে আরেকটা ম্যাথ করে আমরা ক্লাসটা আরো স্ট্রং করলাম। এবার যাচ্ছি হচ্ছে লা শাটেলিয়ের প্রিন্সিপাল
এবার হচ্ছে লাশাতিলিয়ে প্রিন্সিপাল, যেটা আমরা বুঝি লাশাতিলিয়ে প্রিন্সিপাল। লাশাতিলিয়ে প্রিন্সিপাল, তাহলে লাশাতিলিয়ে প্রিন্সিপাল তো খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপাল এন্ড এটা এক্সপ্লেইন করতে হবে। এটা এক্সপ্লেইন করতে হবে ওভার রিঅ্যাকশন। ওভার রিঅ্যাকশন তোমাকে যে রিঅ্যাকশন দিবে এই রিঅ্যাকশনের উপর এটা অ্যাপ্লাই করতে হবে। তো এসো যে লাশাতিলিয়ে প্রিন্সিপাল ফার্স্ট অফ অল কি, এটা আমরা খুব অনেক আগ থেকে আমাদের জানা হয়ে গেছে। তারপরেও এরকম আর কি ব্যাপারটা, যে লাশাতিলিয়ে প্রিন্সিপাল হচ্ছে if one of the factor, if any হলো হয়, if any factor like temperature, pressure or concentration ঠিক আছে, if any factor বলতে কি হতে পারে, টেম্পারেচার হতে পারে, প্রেসার হতে পারে, কনসেন্ট্রেশন হতে পারে। if any factor like temperature, pressure or concentration is changed, যদি চেঞ্জ করা হয় at equilibrium state, অর্থাৎ ইকুইলিব্রিয়াম স্টেটে, if any factor like temperature, pressure or concentration is changed at equilibrium state, then the position of equilibrium বলতে একটা ব্যাপার আছে, এটাই বলা হচ্ছে যে পজিশন অফ ইকুইলিব্রিয়াম, এই যে পজিশন অফ ইকুইলিব্রিয়াম ইজ শিফটেড, কি হয়, শিফট হয়। যদি চেঞ্জ করো কোন কন্ডিশন তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন কি হয়, শিফট হয় তার সাথে সাথে। ইজ শিফটেড as if the effect of changes, as if the effect of changes become neutralized, যেন চেঞ্জের যে ইফেক্টটা সেটা নিউট্রালাইজ হয়ে যায়। ইফেক্ট অফ চেঞ্জেস নিউট্রালাইজ হয়ে যায়, ইফেক্ট অফ চেঞ্জেস নিউট্রালাইজ হয়ে যায়। অর্থাৎ তুমি যে টেম্পারেচার চেঞ্জ করছো, মানে ইনক্রিজ ডিক্রিজ করছো, তার ইফেক্টটা কি হয়ে যাবে, আর নো মোর থাকবে না। প্রেসার চেঞ্জ করছো, মানে দেখা যাবে কিছুক্ষণ পরে সেই প্রেসার চেঞ্জের যে ইফেক্টটা সেটা থাকবে না। কনসেন্ট্রেশন চেঞ্জ করছো, তাও দেখবে যে ওইটাও নিউট্রালাইজ হয়ে যাবে, সেই ইফেক্টটা আর থাকবে না। তাহলে ওইভাবে ইকুইলিব্রিয়াম কি হবে, শিফট হবে। তাহলে এটাই হলো লাশাতিলিয়ে প্রিন্সিপাল। সহজ করে বললে এটা, if any factor like temperature, pressure or concentration is changed, then the equilibrium at equilibrium state, then the position of equilibrium is shifted as if the effect of changes become neutralized, যেন effect of change কি হয়, নিউট্রালাইজ হয়। এই হচ্ছে লাশাতিলিয়ে প্রিন্সিপাল। অনেক সময় স্টুডেন্টদেরকে আমরা দেখি যে লাশাতিলিয়ে প্রিন্সিপালও ঠিক মতো লিখে আসতে পারে না। লাশাতিলিয়ে প্রিন্সিপাল হচ্ছে এটা। এখন লাশাতিলিয়ে প্রিন্সিপাল ওভার এ রিঅ্যাকশন, তার মানে এটা ভাগ করতে হবে ফার্স্টে, সেটা হচ্ছে ইফেক্ট অফ টেম্পারেচার। ইফেক্ট অফ টেম্পারেচার এক্সপ্লেইন করতে হবে, ইফেক্ট অফ টেম্পারেচার এক্সপ্লেইন করতে হবে। তো ইফেক্ট অফ টেম্পারেচার যখন এক্সপ্লেইন করবা তখন তোমাকে নোটিস করতে হবে। ইফেক্ট অফ টেম্পারেচার এক্সপ্লেইন করবা, বাট তোমাদেরকে এটা নোটিস করতে হবে যে তোমার গিভেন রিঅ্যাকশন কি টাইপ, কি এক্সোথার্মিক, যদি এক্সোথার্মিক হয় তাহলে একরকম ডেসক্রিপশন, যদি এন্ডোথার্মিক হয় তাহলে আরেক রকম ডেসক্রিপশন। তাহলে ইফেক্ট অফ টেম্পারেচার আসার পরে ফলো করবা কি এক্সোথার্মিক কিনা। তাহলে এক্সোথার্মিক হলে এক্সোথার্মিকের মানে অন এক্সোথার্মিক রিঅ্যাকশন মানে ইফেক্ট এক্সপ্লেইন করবা। তাহলে এক্সোথার্মিক রিঅ্যাকশন, ইফেক্ট অফ টেম্পারেচার অন এক্সোথার্মিক রিঅ্যাকশন, ইফেক্ট অফ টেম্পারেচার অন এক্সোথার্মিক রিঅ্যাকশন। And for example, nitrogen 1 mole, hydrogen 3 mole, ammonia 2 mole. Delta H এর ভ্যালু -92 কিলোজুল পার মোল। তো এটা একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, এটা একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। এন্ড এক্সোথার্মিক রিঅ্যাকশনকে আরেকভাবে এক্সপ্রেশন দেওয়া হয়, 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন নিয়ে 2 মোল অ্যামোনিয়া এর সাথে সাথে এই 92 কিলোজুল অ্যাড করে দিবে। এই দেখো, ডেলএইচ দিয়ে এক্সপ্রেস করবে না, ডেলএইচ দিয়ে এক্সপ্রেস না করে এভাবে করতে পারে, +92 কিলোজুল এভাবে এক্সপ্রেস করতে পারে। তাই এটা যেভাবেই করো দুইটাই এক্সপ্রেশন অফ এক্সোথার্মিক রিঅ্যাকশন।
এক্সপ্রেশন অফ এক্সোথার্মিক রিঅ্যাকশন। যখন তোমার ডিলে রিঅ্যাকশন এক্সোথার্মিক হবে তখন তুমি এক্সোথার্মিক রিঅ্যাকশনকে কনসিডার করে এক্সপ্লেইন করবা। কি বলবা? যে the given reaction is exothermic reaction. The given reaction is exothermic reaction. And according to Rashidili principle, if temperature is increased in this reaction, অর্থাৎ টেম্পারেচার ইনক্রিজ করো, এই রিঅ্যাকশনটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, মানে এই রিঅ্যাকশন থেকে হিট ইভলভ হয়, এই রিঅ্যাকশন থেকে হিট প্রোডিউস হয়, এই রিঅ্যাকশন হলে হিট প্রোডিউস হয়, হিট ইভলভ হয়। আর তুমি হিট ইনক্রিজ করা মানে কি? তুমি হিট সাপ্লাই দিচ্ছ, তোমরা হিট সাপ্লাই দিচ্ছ। হিট ইনক্রিজ করা মানে, টেম্পারেচার ইনক্রিজ করা মানে ওটাকে আরো হিটেড করা, টেম্পারেচার ইনক্রিজ করা মানে ওটাকে আরো হিটেড করা। তাহলে যে রিঅ্যাকশন হিট ইভলভ করতেছে, যে রিঅ্যাকশন হিট ইভলভ করতেছে, হিট ছেড়ে দিচ্ছে, সেই রিঅ্যাকশনে তুমি আরো হিট দিচ্ছ। তাহলে তুমি কি করতেছো? ওর নেচারের অপোজিট কাজটা করতেছো না? ওর নেচারের অপোজিট কাজটা করতেছো। আর মনে রাখবা, একটা রিঅ্যাকশনের নেচারের অপোজিট কাজ করলে রিঅ্যাকশনটা অপোজিটেই যাবে, ওই রিঅ্যাকশনটা রিভার্স হবে, ওই রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড হবে। তো তুমি কি বলতেছো? যে দিস রিঅ্যাকশন ইজ এক্সোথার্মিক রিঅ্যাকশন, so that according to Lashadili principle, if temperature increase, then the reaction will be moved backward. রিঅ্যাকশন কি হবে? ব্যাকওয়ার্ড হবে। রেট অফ রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড ইনক্রিজ করবে ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য। and so that the position of equilibrium, ওই যে position of equilibrium will be shifted left. কোন দিকে শিফট হবে? লেফটে শিফট হবে। if temperature decrease অর্থাৎ লোয়ার টেম্পারেচারে, the reaction will move forward, but the rate of reaction of forward reaction will be increased. Rate of forward increase করবে for while, কিছুক্ষণের জন্য। and the position of equilibrium will shift right, তখন সে রাইটে যাবে। তার মানে এই রিঅ্যাকশনের জন্য, দ্যাট মিন্স যেগুলো এক্সোথার্মিক রিঅ্যাকশন, সেই রিঅ্যাকশনের জন্য যদি বলে যে সুইটেবল কন্ডিশন কি, যদি বলে যে অপটিমাম কন্ডিশন কি, তাহলে বুঝবা যে কোন কন্ডিশনে এটা ফরওয়ার্ড হবে, কোন কন্ডিশন এটা ফরওয়ার্ড রিঅ্যাকশনকে ফেভার করে। তাহলে আমরা তো জানলাম যে এটা লোয়ার টেম্পারেচারে, এটা লোয়ার টেম্পারেচারে ফরওয়ার্ড হয়। তার মানে এই রিঅ্যাকশনটা লো টেম্পারেচারে, অপটিমাম টেম্পারেচার হবে লো টেম্পারেচার, এটা সুইটেবল টেম্পারেচার হবে লো টেম্পারেচার। কিন্তু তুমি বলে নিবা যে হাই টেম্পারেচারে কি হয় আর লো টেম্পারেচারে বা কি হয়। এফেক্ট অফ টেম্পারেচার এক্সপ্লেইন করতে বলছে। তো এফেক্ট অফ টেম্পারেচার যদি এক্সপ্লেইন করতে বলে, তাহলে টেম্পারেচার ইনক্রিজ করলে কি হয়, ডিক্রিজ করলে কি হয়, বোথ বলতে হবে। তারপরে অপটিমাম কোনটা সেটা জানতে চাইতে পারে, তার থেকে কোনটা অপটিমাম, যেটা কিনা ফরওয়ার্ডের দিকে রিঅ্যাকশনটাকে ইয়ে করে, এগিয়ে নেয়। তো দেখ, এটা হচ্ছে এক্সোথার্মিক হলে এই কথা। আর রিঅ্যাকশন যদি এন্ডোথার্মিক হয়, রিঅ্যাকশন এন্ডোথার্মিক, সাপোজ এন্ডোথার্মিক রিঅ্যাকশন এইটাই, ফসফরাস পেন্টাক্লোরাইড ডিসোসিয়েশনে ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন প্রোডিউস হয়। ফসফরাস পেন্টাক্লোরাইড ডিসোসিয়েশনে ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন হয়। যেখানে ডেল্টা H ইকুয়াল টু প্লাস VE আমি মনে করে লিখলাম, অর এভাবে লিখলাম যে PCl5 থেকে PCl3 প্লাস Cl2 হয় মাইনাস হিট, তাহলে কিন্তু এটা এন্ডোথার্মিককে রিপ্রেজেন্ট করতেছে, এটা এন্ডোথার্মিককে রিপ্রেজেন্ট করতেছে। তার মানে আমাদের দরকার নাই যে এটার ভ্যালু কত, আমরা যা জানবো যে এটা পজিটিভ অর নেগেটিভ, সেটার জন্য। তাহলে এন্ডোথার্মিক রিঅ্যাকশন হইলে দের ইজ পজিটিভ হইলে হিট প্রোডাক্ট থেকে মাইনাস করতে হয়। তাহলে এটা এক্সোথার্মিকের এক্সপ্রেশন, এটা এন্ডোথার্মিকের এক্সপ্রেশন। যখন বুঝতে পারবে যে রিঅ্যাকশন এন্ডোথার্মিক, দেন তুমি কি বলবা যে the given reaction is endothermic reaction. So that according to Lashadili principle, if temperature is increased, তাহলে এটা তো এন্ডোথার্মিক, মানে হিট অ্যাবজর্ব করে। তুমি কি টেম্পারেচার ইনক্রিজও করতেছো, তাহলে তো তার পক্ষে কাজ করতেছো, তার টেম্পারেচার ইনক্রিজ করলে ফরওয়ার্ড হবে।
আর টেম্পারেচার ডিক্রিজ করলে ব্যাকওয়ার্ড হবে। টেম্পারেচার ইনক্রিজ করলে ইকুইলিব্রিয়াম রাইটে যাবে, টেম্পারেচার ডিক্রিজ করলে ইকুইলিব্রিয়াম লেফটে আসবে। এই হচ্ছে তোমার এফেক্ট অফ টেম্পারেচার। তাহলে এফেক্ট অফ টেম্পারেচার মানে হচ্ছে যে ওভার রিঅ্যাকশন কি হবে টেম্পারেচার ইনক্রিজ করলে এন্ড টেম্পারেচার ডিক্রিজ করলে, ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে, সেটা কোন দিকে রেট অফ রিঅ্যাকশন বাড়াবে, তাতে করে রিঅ্যাকশন বাড়বে না প্রোডাক্ট বাড়বে, এইসব জিনিস এক্সপ্লেইন করা। তো এই হচ্ছে কি তোমার এফেক্ট অফ টেম্পারেচার, এক্সোথেরমিক এন্ড এন্ডোথেরমিক। এফেক্ট অফ টেম্পারেচারের পরে আমি যা বললাম ভার্বালি, যখন রেকর্ডটা শুনবা এই ভার্বাল কথাগুলোকেই জাস্ট মনে রাখবা এবং সেটা সেই অনুযায়ী লিখবা। এবার যখন কিনা এফেক্ট অফ প্রেসার, সেকেন্ড অপশন, এফেক্ট অফ প্রেসার অর্থাৎ প্রেসার এফেক্ট যখন এক্সপ্লেইন করবা, তখন তুমি ফার্স্টে একরকম রিঅ্যাকশন দেখবা। এই রিঅ্যাকশন কিনা ভলিউম এক্সপ্যান্ড হইছে, ভলিউম কি হইছে এক্সপ্যানশন হইছে। তাহলে তুমি টেম্পারেচার এফেক্টের জন্য দেখো যে এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক। আর প্রেসারের এফেক্ট যখন এক্সপ্লেইন করবা তখন ফলো করবা যে ভলিউম কি হয় এক্সপ্যানশন হয় কিনা। যে রিঅ্যাকশনে ভলিউম এক্সপ্যানশন হয় তাদের এক্সপ্লেনেশন কি। তাহলে ভলিউম এক্সপ্যানশন হয় এই টাইপের রিঅ্যাকশনের এফেক্ট অফ প্রেসার কি। ভলিউম এক্সপ্যানশন হইছে কোন রিঅ্যাকশনে, ভলিউম এক্সপ্যানশন হইছে কোন রিঅ্যাকশনটাতে, ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন হইল না, এটাতেই ভলিউম এক্সপ্যানশন হইছে। এটাতেই কি হইছে ভলিউম এক্সপ্যানশন হইছে। কারণটা হলো 1 মোল রিঅ্যাকট্যান্ট 2 মোল প্রোডাক্ট, 1 মোল রিঅ্যাকট্যান্ট থেকে 2 মোল প্রোডাক্ট, মোল নাম্বার ইনক্রিজ হলে ভলিউম ইনক্রিজ হয়। তাহলে তখন কি বললাম যে ভলিউম এক্সপ্যানশন এফেক্ট অফ প্রেসার। তো বললাম যে এটা মেনশন করলাম রিঅ্যাকশন, বললাম যে এই রিঅ্যাকশনের মোল নাম্বার এত, প্রোডাক্টের মোল নাম্বার এত, সো দ্যাট ভলিউম ইজ ইনক্রিজড। ভলিউম কি হইছে ইনক্রিজ হইছে। তাহলে খেয়াল করো ভলিউম ইনক্রিজ হয়। এখন তুমি যদি প্রেসার ইনক্রিজ করো, আবার বলি প্রেসার ইনক্রিজ করো, তাহলে প্রেসার ইনক্রিজ করলে তো ভলিউম ডিক্রিজ হবার কথা, প্রেসার ইনক্রিজ করলে ভলিউম ডিক্রিজ হয়। তাহলে প্রেসার ইনক্রিজ করলে যেদিকে ভলিউম ডিক্রিজ সেদিকে চলে আসবে রিঅ্যাকশন। তার মানে এই যে রিঅ্যাকশনে ভলিউম এক্সপ্যানশন হয় ওই রিঅ্যাকশনের যদি প্রেসার ইনক্রিজ করা হয় তাহলে রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড হয়, কারণ প্রেসার বাড়ালে ভলিউম কমে, ভলিউম ডিক্রিজ হয়। আর যদি এটাতে প্রেসার ডিক্রিজ করি তাহলে ভলিউম ইনক্রিজ করবে, আর ভলিউম ইনক্রিজ করলে ফরওয়ার্ডে যাবে। তার মানে এই রিঅ্যাকশন প্রেসার ইনক্রিজ করলে ব্যাকওয়ার্ড হবে, প্রেসার ডিক্রিজ করলে ফরওয়ার্ড হবে। প্রেসার ইনক্রিজ করলে ইকুইলিব্রিয়াম লেফটে যাবে, প্রেসার ডিক্রিজ করলে ইকুইলিব্রিয়াম রাইটে যাবে। তাহলে এটা হচ্ছে প্রেসারের এফেক্ট। তবে রিঅ্যাকশনটা দেখতে হবে আগে যে ভলিউম কি ইনক্রিজ হইছে না ডিক্রিজ। ভলিউম ডিক্রিজড, মনে করো যে ভলিউম ডিক্রিজ হইছে, এই টাইপের রিঅ্যাকশন যদি তোমার দেয়া থাকে, ভলিউম ডিক্রিজ কোনটা, এটাই তো এই রিঅ্যাকশনই তো। কারণ এই রিঅ্যাকশনে দেখো 1 আর 3 4 মোল রিঅ্যাকট্যান্ট আর 2 মোল প্রোডাক্ট, 4 মোল রিঅ্যাকট্যান্ট 2 মোল প্রোডাক্ট। তো দ্যাট কি বলবা যে 4 মোল রিঅ্যাকট্যান্ট 2 মোল প্রোডাক্ট, সো ভলিউম ইজ ডিক্রিজ হিয়ার। ভলিউম কি হইছে ডিক্রিজ হইছে, তো ভলিউম ডিক্রিজেস ডিক্রিজ, তো ভলিউম ডিক্রিজ হইছে এটা বলবার পরে তখন বলতেছো যদি এই অবস্থায় আমরা প্রেসার ইনক্রিজ করি তাহলে প্রেসার ইনক্রিজ করলে ভলিউম ডিক্রিজ হয়ে আরো সামনে যাবে। তার মানে কি এটা মুভ ফরওয়ার্ড, ফরওয়ার্ডে মুভ করবে, ইকুইলিব্রিয়াম রাইটে যাবে। আর প্রেসার ডিক্রিজ করো ভলিউম ইনক্রিজ করবে, তো ব্যাকওয়ার্ডে যাবে, ব্যাকওয়ার্ডে মানে ইকুইলিব্রিয়াম লেফটে আসবে। তো প্রেসার এফেক্টটা খুব সহজেই এক্সপ্লেইন করা যায়। ভলিউম প্রেসার বাড়ালে ভলিউম কমবে, তো যেদিকে কম সেদিকে যাবে। প্রেসার কমালে ভলিউম বাড়বে, তো ভলিউম যেদিকে বেশি সেদিকে যাবে, সিম্পল। তবে ভলিউমে আরেকটা অবজারভেশন আছে, আর তা হচ্ছে ভলিউম ইজ নট চেঞ্জড
এমন কিছু রিঅ্যাকশন আছে যাদের ভলিউম চেঞ্জই হয় না। ভলিউম চেঞ্জ যদি না হয় এমন রিঅ্যাকশনও তো দিতে পারে যে ভলিউম চেঞ্জ হয় নাই। ফর এক্সাম্পল হাইড্রোজেন 1 মোল, আয়োডিন 1 মোল, হাইড্রোজেন আয়োডাইড। এই রিঅ্যাকশনটায় কি করে বলবা যে ভলিউম ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে? নো, ভলিউম ইনক্রিজও হয় না ডিক্রিজও হয় না, কারণ 2 মোল রিঅ্যাকশন 2 মোল প্রোডাক্ট, 2 মোল রিঅ্যাকশন 2 মোল প্রোডাক্ট, 2 মোল রিঅ্যাকশন 2 মোল প্রোডাক্ট, তার মানে ভলিউম রিমেইন সেম। তো যে রিঅ্যাকশন এই টাইপের যাদের ভলিউম সেম, ঠিক আছে, তাদের বেলায় কি বলবা যে there is no effect of pressure, there is no effect of pressure, অর্থাৎ প্রেসার ইনক্রিজ করলেও বা প্রেসার ডিক্রিজ করলেও এটা কি হবে না, ইকুইলিব্রিয়াম এর জায়গা মানে পজিশন চেঞ্জ হবে না। ইকুইলিব্রিয়ামের যে পজিশন সেটা কি হবে না, চেঞ্জ হবে না, নট ফরওয়ার্ড নট ব্যাকওয়ার্ড। তাহলে যদি দেখো যে এরকম রিঅ্যাকশন দিচ্ছে যে যেটাতে ভলিউম সেম, তাহলে তার উপরেও যদি প্রেসার এফেক্ট এক্সপ্লেইন করতে হয়, জাস্ট কি বলবা, আগে বলবা যে এটা ভলিউম চেঞ্জ হয় নাই, সো দ্যাট প্রেসারে কোনো এফেক্ট নাই, প্রেসারে কোনো এফেক্ট নাই। এইভাবে এফেক্ট অফ প্রেসার এক্সপ্লেইন করতে হয়। তাহলে এফেক্ট অফ টেম্পারেচারে দেখতে হয় যে এক্সোথার্মিক না এন্ডোথার্মিক, আর এফেক্ট অফ প্রেসারে যায় দেখতে হয় ভলিউম ইনক্রিজ ডিক্রিজ নাকি নো চেঞ্জ। এইভাবে করে এক্সপ্লেইন করতে হবে 2 3 4 লাইন সেন্টেন্স বলে বলে। এইভাবে এফেক্ট অফ টেম্পারেচার এন্ড এফেক্ট অফ প্রেসার যেটা তোমরা এক্সপ্লেইন করবা। এখন কথা হচ্ছে যে এফেক্ট অফ কনসেন্ট্রেশন। এফেক্ট অফ কনসেন্ট্রেশন কখনো জানতে চায় না, এইভাবে বলে না যে এফেক্ট অফ কনসেন্ট্রেশন এক্সপ্লেইন করো। এফেক্ট অফ টেম্পারেচার এক্সপ্লেইন করতে বলো, এফেক্ট অফ প্রেসার এক্সপ্লেইন করতে বলে, কিন্তু এফেক্ট অফ কনসেন্ট্রেশন এক্সপ্লেইন করতে বলে না। তবে এফেক্ট অফ কনসেন্ট্রেশন তাহলে কি? এফেক্ট অফ কনসেন্ট্রেশনটা এরকম বলে না যে এফেক্ট অফ কনসেন্ট্রেশন এক্সপ্লেইন করো, ওইটা অন্যভাবে বলতে পারে। মনে করো কথার কথা বরিশাল বোর্ড 2015 এর কোশ্চেনের কথা মনে করতেছি আমি, বরিশাল বোর্ড 2015 এর কোশ্চেন। তো তাদের স্টেমে এটা ছিল, এটা থাকবার পরে তারা বলতেছিল কি দিতে দিতে বলতেছে যে এটাতে টেম্পারেচারের এফেক্ট কি, প্রেসারের এফেক্ট কি, এন্ড ইকুইলিব্রিয়ামে যদি আরো কিছু ক্লোরিন অ্যাড করা হয়, মানে আরো ক্লোরিন অ্যাড করা হয়, তাহলে ইকুইলিব্রিয়ামের কি চেঞ্জ হবে। তাহলে টেম্পারেচার এফেক্ট বুঝাই দিলাম, প্রেসার এফেক্ট বুঝাই দিলাম। একটা কথা বলছি কি যে ক্লোরিন আরো যোগ করলে কি হবে, ক্লোরিন আরো অ্যাড করলে কি হবে, ওইটাই হলো এফেক্ট অফ কনসেন্ট্রেশন, ওইটাই হচ্ছে এফেক্ট অফ কনসেন্ট্রেশন। অর্থাৎ তুমি যদি আরো বেশি ক্লোরিন অ্যাড করো, তাহলে ওই এক্সট্রা ক্লোরিন এক্সট্রা ডিসোসিয়েট হবে, তখন এটা লেফটে চলে আসবে রিঅ্যাকশন। রিঅ্যাকশন আরো কোন দিকে আসবে, লেফটের দিকে চলে আসবে, তার মানে ইকুইলিব্রিয়াম লেফটে আসবে। তাহলে বুঝতে পারছো, এফেক্ট অফ কনসেন্ট্রেশন এইভাবে বলবে। অর্থাৎ তোমার কোনো একটা অ্যাড করতে দিবে, কোনো একটা যদি অ্যাড করো তুমি, তাহলে সেটা কি হবে, মানে তুমি যদি রিঅ্যাকশন অ্যাড করো ওটা আরো ফরওয়ার্ডে যাবে, তুমি যদি প্রোডাক্ট অ্যাড করো ওটা আরো ব্যাকওয়ার্ডে যাবে। ওইটা হচ্ছে গিয়ে তোমার এফেক্ট অফ কনসেন্ট্রেশন। তাহলে এই হচ্ছে লাশেট্রিলিয়ে প্রিন্সিপাল, and effect of temperature, pressure and concentration over equilibrium, over those reactions, and it is super important একটা টপিক। I hope এটা আসবে তোমাদের টাইমে। আচ্ছা, এবার যে জিনিসটা ডিসকাস করব তা হলো এরকম, সেটা হচ্ছে effect of temperature on equilibrium constant। ওকে, একটু খেয়াল করো, এটাকে বলা হয়েছে effect of temperature on equilibrium constant, not on equilibrium। তাহলে অবশ্যই কোশ্চেনটা ভালো করে পড়ে নিবা যে কি বলছে। যদি বলে যে effect of temperature on equilibrium constant, effect of temperature on equilibrium constant, ভালো করে খেয়াল করে নিও। তাহলে এখন যেটা ডেসক্রাইব করব সেটা, তাহলে effect of temperature on equilibrium constant, তার জন্য তোমাদেরকে একটা ইকুয়েশন মনে রাখা লাগবে, সেটা হলো ভ্যান হফ ইকুয়েশন। ভ্যান হফস ইকুয়েশন, ভ্যান হফস ইকুয়েশন মনে রেখো, ভ্যান হফস ইকুয়েশন, ভ্যান হফস ইকুয়েশন। আর তোমরা শোনো, আমার 4 নম্বর চ্যাপ্টারের নোট অলরেডি চলে গেছে, মানে আমি ওই শপে আজকে দিয়ে আসছি 4 নম্বর এই চ্যাপ্টারের নোট।
তো তোমরা এটা কাল পরশুর দিকে কালেক্ট করে নিও। চ্যাপ্টার 4 ওটা অলরেডি চলে গেছে। ভ্যান হফস ইকুয়েশন মনে রাখবে এই জন্য। ভ্যান হফ ইকুয়েশন হচ্ছে এরকম যে কেপি ইকুয়াল টু কেপি না, লগ কেপি equal to minus delta H by 2.303 R into 1 by T. এটাকেই বলে ভ্যান হফ ইকুয়েশন। এটা হচ্ছে ভ্যান হফ ইকুয়েশন, log Kp equal to minus del H by 2.303 R into 1 by T. এটা হচ্ছে ভ্যান হফ ইকুয়েশন। তাহলে effect of temperature on equilibrium constant, effect of temperature on equilibrium constant যখনই এক্সপ্লেইন করবা তখন ভ্যান হফ ইকুয়েশন মেনশন করবা, ভ্যান হফ ইকুয়েশন মেনশন করবা যে log Kp equal to minus del H 2.303 R into 1 by T. এর অনেক সময় তোমরা দেখবা কি যে effect of temperature on equilibrium constant এটা অনেক সময় বলেই দিবে যে log Kp versus 1 by T, log Kp versus 1 by T বলেই দিবে, log Kp versus 1 by T গ্রাফ করতে বলেই দিবে, log Kp versus 1 by T এর গ্রাফ করতে বলেই দিবে। অনেক সময় এটা মেনশন করবে, অনেক সময় করবে না, মেনশন না করলেও ইউজ করবা, না করলেও ইউজ করবা। তারপর তোমাকে log Kp versus 1 by T গ্রাফ করতে হবে, log Kp versus 1 by T গ্রাফ করে বুঝাই দিতে হবে effect of temperature on equilibrium constant, effect of temperature on equilibrium constant। তাহলে ফলো করো যে ভ্যান হফ ইকুয়েশন হচ্ছে log Kp versus হচ্ছে এই ইকুয়েশনটা যেটা log Kp equal to minus del H 2.303 R into 1 by T। তাহলে সেক্ষেত্রে তাহলে আমরা এক্সোথার্মিক রিঅ্যাকশন হলে কি পাবো? যদি দেখো যে গিভেন রিঅ্যাকশন এক্সোথার্মিক, এটা সুপার ইম্পর্টেন্ট, টেস্টে দিতে পারে, কনফার্ম থাকো মোটামুটি। এক্সোথার্মিক রিঅ্যাকশন, তো এক্সোথার্মিক রিঅ্যাকশন, আর এই ক্ষেত্রে আরেকটা কথা বলি যে আমি মাঝে মাঝে বলি না টেস্টে দিতে পারে, বোর্ডে দিতে পারে, এটা বুঝাইয়া দেওয়া যে তোমরা মনে করবা যে তোমরা মানে কোনো কিছু কাটছাট করে পড়ার সুযোগ নাই, কোনো সিলেবাস মিনিমাইজ হতে পারে, মানে কি হতে পারে, সিলেবাস কাটছাট হতে পারে, টেস্ট পরীক্ষা সিকিউ এমসিকিউ নাও হইতে পারে, মানে অনেক কিছুই হয়তো আছে, কিন্তু আমরা আমাদের অ্যাটিটিউডে সেটা বুঝাবো না। আমরা কথায় ওটাই বলবো যে হ্যাঁ বোর্ড পরীক্ষা নরমাল হবে, আমরা টেস্ট পরীক্ষা নরমাল হবে, আমরা নরমাল স্টাডি করতেছি, সেই কারণে আমার কথাগুলো কিন্তু ওভাবেই বলি। অর্থাৎ তোমাদেরকে সেই মাইন্ডসেটে থাকতে হবে যে হ্যাঁ আমি তো সাধারণ যে টেস্ট পরীক্ষা সেটাই তো দিব, আমার অর্ডিনারি টাইমে আমি যে বোর্ড পরীক্ষা দেওয়ার কথা আমি সেটাই তো দিব। এক্সোথার্মিক রিঅ্যাকশন যদি গিভেন রিঅ্যাকশন হয় তাহলে কি করবা? log Kp ভার্সাস 1 বাই T তখন কেমন? log Kp ভার্সাস 1 বাই T, log Kp ভার্সাস 1 বাই T, যে এই গ্রাফটাই ইম্পর্টেন্ট, খুব একটা ল্যাঙ্গুয়েজ নাই, কথা কম, এখানে গ্রাফটাই শো করতে হয় মেইনলি। তাহলে এক্সোথার্মিক রিঅ্যাকশন হইলে আগে তো ভ্যান হফ ইকুয়েশন মেনশন করলা, পরে এক্সোথার্মিক রিঅ্যাকশনে মেনশন করে বললা যে log Kp ভার্সাস 1 বাই T হলে কেমন হবে। তাহলে log Kp ভার্সাস 1 বাই T হলে কেমন হবে? রিঅ্যাকশন হলো এক্সোথার্মিক, খেয়াল করো, এক্সোথার্মিক রিঅ্যাকশন যদি হয় এক্সোথার্মিক, তাহলে ডেল এইচ এর ভ্যালু নেগেটিভ, এক্সোথার্মিক রিঅ্যাকশনে ডেল এইচ নিজেই নেগেটিভ, তাহলে মাইনাস ডেল এইচ টা কি হয়ে যাবে? পজিটিভ। এক্সোথার্মিক রিঅ্যাকশনের ডেল এইচ এর ভ্যালু তো নেগেটিভ, তাহলে এটা তো মাইনাস ডেল এইচ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে এইটা একটা পজিটিভ ভ্যালু, এটা একটা পজিটিভ ভ্যালু। তাহলে খেয়াল করো যে এটা যদি পজিটিভ হয় এক্সোথার্মিক রিঅ্যাকশনে, এটা যদি পজিটিভ হয় তাহলে তোমার 1 বাই T যদি ইনক্রিজ করো, 1 বাই T অর্থাৎ টেম্পারেচার যদি বাড়াও, টেম্পারেচার এই T যদি ইনক্রিজ করো, টিটা খেয়াল করো, T এর সাথে কি রিলেশন? T ইনক্রিজ হলে এটা ডিক্রিজ করবে, T ইনক্রিজ হলে এটা ডিক্রিজ হবে, তাহলে T এর সাথে রিলেশন কি? ইনভার্সলি প্রপোর্শনাল, T এর সাথে রিলেশন ইনভার্সলি প্রপোর্শনাল, বাট এটা তো 1 বাই T, তাহলে 1 বাই T এর সাথে আমরা কি পাবো জানো? ডিরেক্টলি প্রপোর্শনাল, এবং সেই ডিরেক্টলি প্রপোর্শনালটা পাবো হচ্ছে কি স্ট্রেট লাইন।
ডিরেক্টলি প্রপোর্শনাল পাবো হচ্ছে কি স্ট্রেট লাইন। তাহলে এটা হচ্ছে কার জন্য? এক্সোথার্মিক হলে লগ কেপি ভার্সাস 1/t এটা। এক্সোথার্মিক হলে এটা হচ্ছে লগ কেপি ভার্সাস 1/t। আর যদি এন্ডোথার্মিক হয় এন্ডোথার্মিক রিঅ্যাকশন হলে পরে লগ কেপি ভার্সাস 1/t। এটা তো ঠিকই আছে যে আমরা বুঝে ফেলছি যে ওটা যেহেতু ইনক্রিজ এটা ডিক্রিজ হবে, কিন্তু তারপরে বুঝে নেই এন্ডোথার্মিক হলে ডেল এক্স তো হলো পজিটিভ, ডেল এক্স পজিটিভ মানে ভ্যালুটা নেগেটিভ। তো ভ্যালু নেগেটিভ যদি হয়, ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে টি ইনক্রিজের সাথে সাথে এটা ডিক্রিজ হবে, কিন্তু ডিক্রিজ তো হবে নেগেটিভ দিক থেকে, নেগেটিভ থেকে ডিক্রিজ হওয়া মানে তো ইনক্রিজ হওয়া। তাহলে টি এর সাথে কি রিলেশন? ডাইরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ টি বাড়লে ভ্যালু বাড়তেছে, টি বাড়লে ভ্যালু বাড়তেছে। তাহলে টি এর সাথে ডাইরেক্টলি হইলে 1/t এর সাথে এবার হবে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে 1/t এর সাথে দিস টাইম হবে ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল। আর একটু বলতেছি আমি এখানে, এটাকে অরিজিনে নেওয়া যাবে না, একটু ডিসটেন্স থেকে। অরিজিনে নিলে তো একটা ভ্যালু জিরো হয়ে যাবে, কেপি তো জিরো হতে পারবে না। তাহলে এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, তাহলে লগ কেপি ভার্সাস মানে তোমার তার মানে কি ইফেক্ট অফ টেম্পারেচার অন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি বুঝাতে বলে তাহলে ভ্যান ডের ইকুয়েশনকে রেফার করবা। ভ্যান ডের ইকুয়েশন রেফার করে এক্সোথার্মিকের লগ কেপি ভার্সাস 1/t গ্রাফ ড্র করবা, এন্ডোথার্মিক হলেও লগ কেপি ভার্সাস 1/t গ্রাফ ড্র করবা। এন্ড এই গ্রাফ ড্র করে জাস্ট ছোট 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 কিছু এক্সপ্লেনেশন দিবা। মানে তুমি এটা বলবা যে এক্সোথার্মিক রিঅ্যাকশন হলে টি এর সাথে রিলেশন কি, তাই 1/t এর সাথে রিলেশন কি। এন্ডোথার্মিক হলে টি এর সাথে রিলেশন কি, তাই 1/t এর সাথে রিলেশন কি। এখানে যেমন টি এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, এই কারণে 1/t এর সাথে, টি এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, এই জন্য 1/t এর সাথে ডাইরেক্টলি। আর এটা হচ্ছে টি এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, এই কারণে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাই 1/t এর সাথে ইনভার্সলি। তো বুঝাই যায় 1/t এর সাথে ডিরেক্টলি, তাই টি এর সাথে ইনভার্সলি, 1/t এর সাথে ইনভার্সলি, তাই টি এর সাথে ডিরেক্টলি। গ্রাফটা মনে রাখাটাই ব্যাপার, গ্রাফটা মনে রাখা ব্যাপার। তো ইফেক্ট অফ টেম্পারেচার অন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি আসে লগ কেপি ভার্সাস 1/t দিয়ে সেটা বুঝাইতে হবে, তবে আসতে হবে ভ্যান ডের ইকুয়েশন থেকে। ভ্যান ডের ইকুয়েশন থেকে এক্সোথার্মিক হইলে কি পাও, এন্ড এন্ডোথার্মিক হইলে কি পাও। এক্সোথার্মিক হইলে টেম্পারেচারের সাথে কেপি রিলেশন কি, এন্ডোথার্মিক হইলে টেম্পারেচারের সাথে কেপি রিলেশন কি, এটা বুঝিয়ে দিতে হবে। তো দ্যাট এটা আসার চান্স থাকে। তো লাশাতেলের প্রিন্সিপাল মানে ইকুইলিব্রিয়াম দিয়ে এফেক্ট অফ টেম্পারেচার প্রেসার দিতে পারে, তবে অনেক সময় কি করে ওই এফেক্ট অফ টেম্পারেচারের জায়গায় এইটা দিয়ে দেয়, অর্থাৎ এফেক্ট অফ টেম্পারেচার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে দেয়, অথবা এই লগ কেপি ভার্সাস 1/t এর রেফারেন্স দিয়ে বলে। তো দ্যাট এটাও ইম্পর্টেন্ট। তো মানে ওভারঅল যতটুকু বললাম এর ভেতর থেকেই আসবে। তার মানে আজকে খুব সুপার ডুপার ইম্পর্টেন্ট কিছু জিনিস হলো, একটা হচ্ছে কি আমরা ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম সলভ করলাম, এন্ড তার সাথে সাথে লাসাতিলি নিয়ে যদি কিছু হয়, এমনকি সিকিউ বলো আর এমসিকিউ বলো, আজকের আলোচনাটা এক্ষেত্রে তোমার কন্ট্রিবিউট করবে, অর্থাৎ এর বাইরে কোনো একটা কিছু আশপাশ সুযোগ নাই, মনে রাখো। তাহলে এই হচ্ছে ওভারঅল। তাহলে প্রিভিয়াস ক্লাসে আর আজকের ক্লাসে দুইটা জয়েন্ট ক্লাস, প্রিভিয়াস ক্লাস এন্ড টুডেজ ক্লাস, দুইটা জয়েন্ট ক্লাস। এই দুইটা ক্লাসই তোমরা সবসময় রিকল করবা, যখনই মনে হবে যেন কেপি কেসি তোমরা প্র্যাকটিস করবা, তখনই এই দুইটা ক্লাসকে কন্টিনিউয়াস, একটা কেপি কেসির ইকুয়েশন হিসেবে আর একটা হলো ক্যালকুলেশন এর লাসাতিলি প্রিন্সিপাল হিসেবে। তাইলে তোমাদের এই কেপি কেসির এই একটা স্টেম বা একটা সিকিউ তোমাদের জন্য ফিক্স হয়ে গেল, ফিক্স হয়ে গেল। ওকে, তো দ্যাট আমরা নেক্সট ক্লাসে যাব হচ্ছে পিএইচ বাফার সলিউশনে, তারপরে হিট অফ রিঅ্যাকশনে। এভাবে করে আমরা সামনের দিকে আগাবো। ডিসেম্বরের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করব। ডিসেম্বরে চ্যাপ্টারটা শেষ করে জানুয়ারি থেকে আমরা